নমস্কার দর্শক, আমি অর্ধেন্দু মজুমদার, একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান আমার সাধ্য মোতাবেক দেবার চেষ্টা করব। আর আপনারা যদি জরিপ, প্লটিং, ম্যাপিং বা অন্যান্য যে কোনো জমি জমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দর্শক, দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্গা এবং কোন কোন শর্ত পালন না হলে বা কোন কোন অবস্থায় জমি থেকে বর্গা তোলা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের আলোচনা। দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বর্গাদারি প্রথা সম্পর্কে ভূমিকায় বলা যায়, আমাদের পশ্চিমবঙ্গে বর্গাদারি আইন বলবৎ বা চালু হয় 1984 সালে। তৎকালীন বামফ্রন্ট সরকার এই আইন পাশ করে এবং পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে এই আইনটি বলবৎ করে বা চালু করে। তারপর থেকে আজ পর্যন্ত এই আইনটি বলবৎ আছে বা রয়ে গেছে। এবারে জানবো এই বর্গাদারি বিষয়টি নিয়ে যে প্রশ্নগুলো সচরাচর মানুষের মনে জাগে সেইগুলো সম্পর্কে। প্রথম প্রশ্ন হলো, বর্গা আইন কি বা বর্গা চাষ কি? এর উত্তরে বলা যায়, 1984 সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পাশ হওয়া বর্গাদারি অধ্যাদেশ বা আইনানুসারে বলা যায়, কোনো ব্যক্তি যখন একটি নির্দিষ্ট লিখিত চুক্তির ভিত্তিতে কোনো জমি মূল মালিকের কাছ থেকে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য বা বংশ পরম্পরায় ওই জমিটিতে উৎপাদিত ফসলের ভাগ দেবার শর্তে জমিটি চাষাবাদ করতে শুরু করে, তখন ওই ধরনের চাষাবাদকে বর্গা চাষ বলা হয়। এ প্রসঙ্গে দ্বিতীয় প্রশ্ন যেটা আসে সেটা হলো, বর্গা চাষ সংক্রান্ত অধিকার বা শর্তগুলো কি কি? উত্তরে বলা যায়, বর্গাদারের সাথে জমির মালিকের বর্গা চাষ সংক্রান্ত চুক্তি সম্পাদনের অধিকার এবং চুক্তির ব্যাপারে একমত হবার পর চুক্তি সম্পাদনের জন্য সময় পাবার অধিকার। শর্তটি 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 9-1 নম্বর ধারায় লিপিবদ্ধ আছে। পরের শর্ত হল জমি বর্গা দেওয়ার অধিকার এবং বর্গা চাষ করার অধিকার। এই শর্তটিও 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 8-1 নম্বর ধারায় লিপিবদ্ধ আছে। তারপরের শর্ত হল বর্গা জমি থেকে উৎপন্ন ফসলের ভাগ পাবার অধিকার। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 12 নম্বর ধারায় শর্তটি লিপিবদ্ধ আছে। এরপরের শর্ত, বর্গাকৃত জমিটি নির্ধারিত সময়ের জন্য ভোগ দখলের অধিকার। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 8-2 নম্বর ধারায় শর্তটি পাওয়া যায়। চুক্তি সম্পাদন নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আবেদন করার অধিকার। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 9-3 নম্বর ধারায় শর্তটি লিপিবদ্ধ আছে। এর পরের শর্তটি হল, বর্গাদার কোনো বর্গা চুক্তির শর্ত লঙ্ঘন করলে জমির মালিক কর্তৃক জমি ফিরিয়ে নেওয়ার অধিকার। এই শর্তটিও 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 11 নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে। পরের শর্ত, সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তি যদি বর্গা জমির ফসল বিক্রির দায়িত্ব নিয়ে থাকে, সেক্ষেত্রে বর্গাদারের রসিদ পাবার অধিকার। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 12-8 নম্বর ধারায় শর্তটি পাওয়া যায়। এর পরের শর্ত হল, বর্গা জমিটি যদি জমির মালিক বিক্রির ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে জমিটি ক্রয়ের জন্য বর্গাদারের অধিকার। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 13 নম্বর ধারায় শর্তটি পাওয়া যায়। তারপরের শর্ত, নির্দিষ্ট পরিমাণ জমি বর্গা নেওয়ার অধিকার। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 14 নম্বর ধারায় শর্তটি লিপিবদ্ধ আছে। পরের শর্ত হল,
বর্গা জমির উৎপন্ন ফসল গোলাজাত করার জন্য জমির মালিক ও বর্গাদারের মধ্যে আলোচনার অধিকার 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 12-র 2 নম্বর ধারায় শর্তটি পাওয়া যায়। এর পরের শর্ত, গোলাজাত সংক্রান্ত ব্যাপারে মনিব ও বর্গাদারের মধ্যে আপোষ মীমাংসা না হলে সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আবেদন করার অধিকার। নির্ধারিত কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের নিকট আপিলের অধিকারও এই বর্গাদারি অধ্যাদেশের আইনে পাওয়া যায়। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 17-র 2 ধারায় এই শর্ত দুটি লিপিবদ্ধ করা রয়েছে। পরের প্রশ্ন যেটা আসে সেটা হলো বর্গা আইন কিভাবে লঙ্ঘিত হয় বা লঙ্ঘন করা হয়। তাহলে প্রশ্ন আমরা কি পেলাম? বর্গা আইন কিভাবে লঙ্ঘিত হয় বা লঙ্ঘন করা হয়। উত্তরে বলা যায়, চুক্তি সম্পাদনের ব্যাপারে একমত হবার পর চুক্তি সম্পাদনের জন্য সময় না পাওয়া, জমি বর্গা দেবার পর বর্গা জমি চাষ করতে না দেওয়া, বর্গা জমি থেকে উৎপন্ন ফসলের ভাগ না দেওয়া, বর্গা হওয়া জমিটি নির্ধারিত সময়ের জন্য ভোগ দখল করতে না দেওয়া, চুক্তি সম্পাদন নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বাধা দেওয়া, বর্গাদার বর্গা চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করলে জমির মালিককে বর্গা জমি ফিরিয়ে দিতে বর্গাদারের অস্বীকার করা, সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তি যদি বর্গা জমির ফসল বিক্রির দায়িত্ব নিয়ে থাকে সেক্ষেত্রে বর্গাদারকে রসিদ না দেওয়া, বর্গা জমিটির প্রকৃত মালিক যদি জমিটি বিক্রির ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে জমিটি কেনার জন্য বর্গাদারকে সুযোগ না দেওয়া, বর্গা জমির উৎপন্ন ফসল গোলাজাত করার জন্য জমির মালিক ও বর্গাদারের মধ্যে আলোচনা না করা। এই শর্তগুলো যদি পালন ঠিকমতো না করা হয় তাহলে বলা যেতে পারে যে বর্গাদারি শর্ত লঙ্ঘিত হয়েছে। এর পরের প্রশ্ন সচরাচর যেটা পাওয়া যায় তা হলো, এক পক্ষ দ্বারা বর্গার শর্ত যদি লঙ্ঘিত হয় তাহলে অন্য পক্ষ কিভাবে তার প্রতিকার করতে পারে। উত্তরে বলা যায়, বর্গা জমি কিংবা বর্গা জমির চাষ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ মারফত প্রদত্ত কোনো আদেশের ফলে যদি কোনো ব্যক্তি অসন্তুষ্ট হন বা কোনো পক্ষ অসন্তুষ্ট হন তাহলে তিনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল বা আবেদন করতে পারবেন। পরের প্রশ্ন যা পাওয়া যায়, আপিল করবার সময়সীমা কত বা কত দিনের মধ্যে। উত্তর হলো, সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে। অর্থাৎ এই বর্গা জমির মীমাংসার বিষয়ে যে সমস্ত সরকারি কর্মচারীরা বা যে সমস্ত সরকারি অফিসারেরা অর্ডার জারি করার জন্য দায়ী থাকেন তারা অর্ডার জারি করার যে তারিখে অর্ডার জারি করছেন সেই তারিখ থেকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ 1 মাসের মধ্যে। বর্গা জমির ক্ষেত্রে সব থেকে যে প্রশ্নটি বেশি পাওয়া যায় সেটি হলো, কিভাবে ও কোন অবস্থায় বর্গা চুক্তির অবসান করা যায় বা জমি থেকে বর্গা কাটানো অথবা তোলা যায়। এর উত্তরে বলা যায়, বর্গা চুক্তির অবসান নিম্নলিখিত অবস্থাগুলোর ক্ষেত্রে ঘটবে। প্রথম অবস্থা, বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই যদি বর্গা জমি চাষ করতে ব্যর্থ হন, অর্থাৎ কোনো বর্গাদার জমি বর্গা নিয়েছেন কিন্তু তিনি জমিটা চাষ করছেন না, তাহলে বর্গা উঠে যাবে। দ্বিতীয় অবস্থা, বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি সংশ্লিষ্ট একই এলাকায় অবস্থিত বর্গা জমির অনুরূপ কোনো জমিতে যে পরিমাণ শস্য উৎপন্ন হওয়া স্বাভাবিক সেই পরিমাণ শস্য উৎপন্ন করতে ব্যর্থ হন। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে বর্গাদার কোনো একটা জায়গায় একটা জমি নিয়েছেন এবং তার পাশাপাশি যে জমিতে স্বাভাবিক যে ফসল উৎপন্ন হয়, যে ফসল উৎপন্ন হবার যে স্বাভাবিক পরিমাণ বর্গা জমিটিতে তার থেকে কম ফসল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ উদাহরণ দিয়ে যদি বলা যায় যে কোনো এক ব্যক্তি একটা জমি বর্গা নিয়েছেন কোনো একটি মৌজায়, ঠিক আছে, তার পাশেই আর একটা জমি রয়েছে। এবার ধরে নিই বর্গা জমিটি হচ্ছে এ এবং বর্গা না হওয়া জমিটি হচ্ছে বি।
এবার বি জমিতে দেখা গেল যে 40 কুইন্টাল ফসল হচ্ছে, কিন্তু বর্গা জমিতে দেখা গেল 10 কুইন্টাল ফসল হচ্ছে। এই যে কম ফসল যদি উৎপন্ন হয় বারবার, তাহলে কিন্তু বর্গা উঠে যাবে। পরের পয়েন্ট হলো, বর্গাদার যদি বর্গা জমিটি সম্পূর্ণ বা আংশিকভাবে কৃষি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করেন, অর্থাৎ বর্গাদার লিখিতভাবে জমিটি নিয়েছে চাষ করার জন্য, ভাগ চাষ, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো কাউকে ধরে নিন, আপনি হয়তো কাউকে 10 শতক জমি বর্গা দিয়েছেন চাষ করার জন্য, কিন্তু সে সম্পূর্ণ 10 শতক জমিতে চাষ করছে না, তার বদলে 3 শতক জায়গায় সে ব্যবসা করছে বা অন্য কিছু করছে, চাষ করছে না, তার বদলে অন্য কিছু করছে, তাহলে কিন্তু বর্গা উঠে যাবে। দর্শক, এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায়। পরবর্তী পয়েন্ট হলো, বর্গাদার যদি স্বেচ্ছায় বর্গা জমিতে চাষের অধিকার পরিত্যাগ করেন, তাহলেও বর্গা চুক্তির অবসান হবে এবং জমি থেকে বর্গা উঠে যাবে। এরপরের পয়েন্টে বলা যায়, বর্গা জমিটি যদি বর্গাদার নিজে চাষ না করে অন্য কোনো ব্যক্তিকে আবার চাষ করতে দিয়ে দেন, সেক্ষেত্রেও বর্গা চুক্তির অবসান ঘটবে। কারণ এক্ষেত্রে বর্গার শর্ত ঠিকমতো পালিত হচ্ছে না। মানে জমির মালিক তো কোনো একজন বর্গাদারকে নিজে চাষ করার জন্য, ওই বর্গাদার নিজে চাষ করবে এই শর্তে, এই লিখিত শর্তে জমিটা বর্গা দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে বর্গাদার আবার অন্য কোনো ভাগ চাষিকে দিয়ে জমিটা চাষ করাচ্ছে, তাহলে কিন্তু বর্গাদারি শর্ত ঠিকমতো পালিত হলো না এবং এক্ষেত্রে বর্গা কিন্তু উঠে যাবে। পরের যে ক্ষেত্রে বর্গা উঠে যেতে পারে সেটি হলো, বর্গা জমিটি যদি বর্গা জমির মালিকের বা মনিবের ব্যক্তিগত চাষের জন্য বা ব্যবহারের জন্য প্রকৃতপক্ষে বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে। অর্থাৎ দেখা যাচ্ছে যে জমিটা মালিক বর্গা দিয়েছে কোনো বর্গাদারকে, হঠাৎ তার সেই জমিটা চাষ করার জন্য একদম ভীষণভাবে দরকার, সেই ক্ষেত্রেও বর্গা উঠে যেতে পারে। পরের ক্ষেত্র, বর্গাদার যদি 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের কোনো বিধি বিধান লঙ্ঘন করেন, মানে যে সমস্ত শর্ত, বর্গার শর্ত আমরা আগে আলোচনা করেছি, সেই সমস্ত শর্তগুলোর কোনো একটাও যদি লঙ্ঘন করেন, 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 11 নম্বর ধারায় বর্গা চুক্তির অবসানের যে বিধানাবলীর কথা বলা আছে, সেই বিধানাবলী অনুসারে বর্গা কিন্তু উঠে যাবে। অর্থাৎ বর্গাদার যদি বর্গার শর্ত ঠিকমতো পালন না করেন, সেক্ষেত্রে বর্গা কিন্তু উঠে যাবে। এখানে উল্লেখ্য যে যদি কোনো বর্গা জমির মালিক বর্গা চুক্তির অবসান ঘটিয়ে তার ব্যক্তিগত চাষের জন্য জমিটি ব্যবহার না করে 24 মাস বা 2 বছরের মধ্যে অন্য কাউকে বর্গা দেন, তাহলে পূর্ববর্তী বর্গাদার নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কর্তৃপক্ষ নতুন বর্গাদারের দখল উচ্ছেদ করে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পূর্ববর্তী অর্থাৎ আগের বর্গা গ্রহণকারী বর্গাদারের দখলে বহাল রাখার নির্দেশ দেবেন। মানে দেখা যাচ্ছে কোনো জমির মালিক কোনো একজন বর্গাদার রামকে জমিটি বর্গা দিয়েছেন, দেখা গেল যে 12 বছরের জন্য, কিন্তু তিনি 6 বছর পরেই আবার অন্য একজন শ্যামকে জমিটি বর্গা দিলেন। তাহলে ওই যে রাম প্রথম বর্গাদার, সে যদি এই সংক্রান্ত বিষয় দেখভালকারী, বর্গা সংক্রান্ত বিষয়ে দেখভালকারী সরকারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যে জমির মালিক দ্বিতীয় একজনকে বর্গা দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু ওই সরকারি কর্তৃপক্ষ প্রথম বর্গাদার অর্থাৎ রামের পক্ষেই রায় দেবেন এবং দ্বিতীয় যে বর্গাদার শ্যাম দখল করেছিল বর্গা জমিটি, তার দখল কাটিয়ে দিয়ে প্রথম বর্গাদার রামের দখল বহাল রাখার নির্দেশ দেবেন। এটা 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশের 19-এর 2 ধারায় লিপিবদ্ধ আছে। এছাড়াও
যে বর্গা চুক্তি বর্গাদার ঠিকঠাক পালন না করলে জমির মালিক বর্গা তুলে দিতে পারেন বা জমি থেকে বর্গা উচ্ছেদ করে দিতে পারেন, সেগুলি হলো: 1. বর্গা জমির উৎপন্ন ফসলের ভাগ এবং ফসলের ভাগ সংক্রান্ত বিষয়ে যা যা করণীয়। বর্গা জমিটি চাষ করার জন্য চাষের ব্যয়ভার যে বহন করবে সে অবশিষ্ট 1/3 ফসলের ভাগ পাবে। মানে ধরা যাক মালিক যদি চাষের ব্যয় মানে সেচ দেওয়া, বীজ বোনা, চাষ দেওয়া ইত্যাদি যে সমস্ত চাষের খরচ সেগুলো বহন করে, তাহলে সে 1/3 অর্থাৎ জমিটির উৎপন্ন ফসলের 3 ভাগ পাবে। তাহলে দর্শক, এতক্ষণ ধরে আমি যে বিষয় বা যে পয়েন্টগুলো বা যে শর্তগুলোর কথা বললাম, সেই শর্তগুলোর কোনো একটাও বা একের অধিক বা এক বা সবগুলোই যদি ঠিকমতো পালিত না হয়, তাহলে কিন্তু ওই যে বর্গা জমি, সেই বর্গা জমি থেকে কিন্তু বর্গা উচ্ছেদ করা যাবে বা তুলে দেওয়া যাবে। তাহলে আশা করি যে বর্গা উচ্ছেদ বা বর্গা তোলা কিভাবে যায় বা কিভাবে উচ্ছেদ করা যায় এ সম্পর্কে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো জমা হয়েছিল, আমি সেগুলোর উত্তর অনেকটাই বা পুরোটাই দিতে পেরেছি। এবং এই ভিডিওটি যদি এই বিষয়ে আপনাদেরকে কোনো রকমভাবে সাহায্য করে, তাহলে আমি জানব যে আমার এই প্রচেষ্টা সার্থক। দর্শক, এছাড়াও বর্গা জমি সম্পর্কে যদি কোনো প্রশ্ন, আরও কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, তাহলে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেবার বা আপনাদের সেই সব সমাধানের পথ খুঁজে দেওয়ার। দর্শক, শেষে বলি, আশা করি আজকের করা আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এবং যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি আপনাদের সমস্যা সমাধানের একটু হলেও পথ দেখালো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার এই চ্যানেল।